ড্রামার শুরুতেই ড্রামার ফিমেল লিড অ্যাঞ্জানকে দেখানো হয়। সে তার নিজের সম্পর্কে বলছিল। সে জানায় যে সে স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে ছিল আর সব সময় সে নিজের কাজে বা নিজের ব্যস্ততার মধ্যেই ডুবে থাকত। এর কিছুক্ষণ পরই অ্যাঞ্জান একজন ইনভেস্টরের সাথে কথা বলতে যায়। সেখানে সে যা যা বলছিল তার সবই আসলে ফেক বা তার বানানো কথা ছিল। একইভাবে সে আরও একজন ইনভেস্টরের সাথে দেখা করে। সব জায়গা থেকে কাজ সেরে যখন সে বাসায় ফিরছিল তখন তার মায়ের টেক্সট আসে। সে লিখে, কেমন আছো অ্যাঞ্জান, ঠিক মতো খেয়ে নিও আর তাড়াতাড়ি বাসায় ফিরে এসো। এরপরই আমাদের পরিচয় হয় মেইন লিড ইয়ানের সাথে, যাকে হ্যাশাও নামেও সবাই চেনে। সে একজন ভয়েস অ্যাক্টর। রাত 11টার সময় সে তার শো করতে বসে আর সবাই খুব মনোযোগ দিয়ে তার কথা শুনতে থাকে। অ্যাঞ্জানও তার শো শুনছিল। শো শেষ হওয়ার সাথে সাথেই তার ডিরেক্টর এসে বলে, তুমি তো সব প্রজেক্ট রিজেক্ট করে দিয়েছ, তুমি কি আদৌ কাজ করতে চাও? নাহলে কিন্তু আমিও তোমার মতো ফকির হয়ে যাব। পরের সিনে দেখা যায় যে অ্যাঞ্জান নতুন একটা বাসায় উঠছে, কিন্তু মজার ব্যাপার হলো যেই বাসায় সে উঠছে সেটা অন্য কারো নয়, বরং ইয়ানেরই বাড়ি ছিল, কারণ তার মা বাড়িটা রেন্টে দিয়ে দিয়েছে। অ্যাঞ্জান যখন তার জিনিসপত্র গোছাচ্ছিল তখন একজন লোক তাকে সাহায্য করতে আসে, কিন্তু লোকটা বলে, আগে আমাকে টাকা দাও, তারপর আমি সাহায্য করব। কিন্তু অ্যাঞ্জান বলে, আমি তোমাকে কিস্তিতে টাকা দেব। তার কথা শুনে লোকটার সাথে সাথে বলে বসে যে তাহলে আমিও তোমার জিনিসপত্র কিস্তিতেই রাখবো। অ্যাঞ্জান তখন তাকে বলে যে না না, এমনটা তো হতে পারে না। অন্যদিকে ইয়ানের মা তাকে কল করে জানায় যে সে বাড়িটা রেন্টে দিয়ে দিয়েছে। ইয়ান বলে, মা তুমি তো জানো যে আমি অজানা কারোর সাথে কথা বলতে পারি না, তাই ডিলটা তুমিই সামলাও। কিন্তু তার মা সরাসরি মানা করে দেয় আর বলে যে আমি এখন খুব ব্যস্ত আছি, এই ডিলটা তোমাকে নিজেই হ্যান্ডেল করতে হবে। ওই একই সময়ে ইয়ান খেয়াল করে যে বাড়ির বাইরে খুব শোরগোল হচ্ছে আর প্রচুর জিনিসপত্র ছড়ানো সেখানে। সে মনে মনে ভাবতে থাকে যে মনে হয় সেই মেয়েটাই চলে এসেছে। সে বাইরে গিয়ে দেখে যে অ্যাঞ্জান কারোর সাথে ঝগড়া করছে আর তাকে জিনিসপত্র নামিয়ে দিতে বলছে, কিন্তু লোকটা বলছে যে আগে $500 আমাকে দাও, তারপর আমি জিনিস দেব। তাদের এই কাণ্ড দেখে ইয়ান নিজেই লোকটাকে টাকা দিয়ে দেয়। এতে অ্যাঞ্জান অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি কে? ইয়ান উত্তর দেয় যে যে বাড়িতে তুমি থাকতে এসেছো সেটা আমার ফ্যামিলির, আর যে টাকাটা আমি দিয়েছি সেটা তোমার রেন্ট থেকে কেটে নেব। অ্যাঞ্জান বলে, না না, আমি তোমাকে এই টাকা ফেরত দেব না। ইয়ান তখন বলে, ঠিক আছে, তাহলে আমার বাড়িটা ছেড়ে দাও। এতক্ষণ পর্যন্ত ইয়ান অ্যাঞ্জানকে ঠিকঠাক দেখেনি, কিন্তু যেই সে তার দিকে তাকায় সে তো একেবারে অবাক হয়ে যায়। অ্যাঞ্জান জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চেনো? কিন্তু ইয়ান তাকে কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। পরে যখন অ্যাঞ্জান ঘর গোছাচ্ছিল ইয়ান সেখানে আবার আসে। অ্যাঞ্জান তাকে দেখে বলে, মিস্টার ল্যান্ডলর্ড, আপনি এখানে? আমি আপনার জন্য জায়গা করে দিচ্ছি, আপনি এখানে বসুন। ইয়ান তাকে বলে, আমি এসেছি তোমার সাথে কন্ট্যাক্ট সাইন করতে। এরপর সে বলে, তোমাকে 3 মাসের রেন্ট অ্যাডভান্স দিতে হবে। অ্যাঞ্জান তখন মনে মনে ভাবতে থাকে, আমি তো এখন অ্যাডভান্স দিতে পারবো না, আমি অলরেডি 1 মাসের রেন্ট অ্যাডভান্স দিয়েছি। সে ইয়ানকে জিজ্ঞেস করে, তুমিও কি ওই একই স্কুলে পড়তে যেখানে আমি পড়তাম? তার এই কথা শুনে ইয়ান খুব খুশি হয়ে যায়, এই ভেবে যে অ্যাঞ্জান হয়তো তাকে মনে রেখেছে। কিন্তু যখন অ্যাঞ্জান বলে যে তার মা তাকে এই ব্যাপারে বলেছে, তখন ইয়ান বুঝে যায় যে সে রেন্টের ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্যই এই বিষয়টাকে টেনে এনেছে। তার ইয়ানকে একদমই মনে নেই। এরপর অ্যাঞ্জান তাকে জিজ্ঞেস করে, যেহেতু আমরা একই স্কুলে পড়েছি তাই রেন্ট দেওয়ার জন্য কি আমাকে কিছু সময় দেওয়া যাবে? ইয়ান তাকে পাল্টা জিজ্ঞেস করে যে কত সময় লাগবে তোমার? ঠিক তখনই অ্যাঞ্জানের ফোনে একটা কল আসে আর সে ইয়ানকে বলে, মিস্টার ল্যান্ডলর্ড, আপনি এখন যেতে পারেন, আমি খুব তাড়াতাড়ি আপনার রেন্ট পে করে দেব। পরে সে ফোনে কথা বলার সময় বলতে থাকে যে আমি নতুন ইনভেস্টর খুঁজছি, আশা করি খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যাব। এর মধ্যে ইয়ান আবার ফিরে আসে আর তার ভয়েস অ্যাক্টিং এর কাজ শুরু করে দেয়। সে মনে মনে ভাবতে থাকে যে অতীতে কিভাবে সে লুকিয়ে লুকিয়ে অ্যাঞ্জানকে দেখত, কিন্তু অ্যাঞ্জান তাকে কখনো খেয়াল করেনি। এরপর আমরা একটা পার্টির সিন দেখি যেখানে অ্যাঞ্জান খুব দামি একটা গাড়িতে স্টাইলিশ লুকিয়ে এন্ট্রি নেয়। সে আশা করেছিল যে কেউ তার লুক দেখে হয়তো ইমপ্রেস হয়ে যাবে আর তার কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হবে। অ্যাঞ্জান এমন একজনের পাশে গিয়ে দাঁড়ায় যে হয়তো তার কোম্পানিতে ইনভেস্ট করতে পারে। ইয়ানও সেই পার্টিতে আসে আর তার বন্ধুদের সাথে বসে দূর থেকে অ্যাঞ্জানকে লক্ষ্য করতে থাকে। এদিকে অ্যাঞ্জান তার সম্ভাব্য ইনভেস্টরকে তার গেমিং কোম্পানির গাইডলাইন বোঝাচ্ছিল। ঠিক সেই সময় ইয়ান তাকে মেসেজ দেয় যে তুমি আমার রেন্ট কবে শোধ করবে? কিন্তু অ্যাঞ্জান তার মেসেজটা ইগনোর করে দেয় আর ওই ইনভেস্টরের সাথে কথা চালিয়ে যায়। ইয়ান তখন সরাসরি তার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি আমার মেসেজ কেন ইগনোর করছো? অ্যাঞ্জান তাকে টেনে একটু আড়ালে নিয়ে যায় আর বলে, এই ক্লায়েন্ট আমার জন্য খুব ইম্পর্টেন্ট, প্লিজ তুমি আমার ফেক বয়ফ্রেন্ড সেজে আমাকে একটু হেল্প করো, আমি তোমার রেন্ট খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেব। ইয়ান তখন মনে মনে ভাবতে থাকে, ও এমন সুযোগের অপেক্ষায় তো আমি ছিলাম। সে সাথে সাথেই তার হাত ধরে ফেলে আর সবাইকে দেখায় যে অ্যাঞ্জান তার গার্লফ্রেন্ড। ইনভেস্টর মেয়েটি তখন অ্যাঞ্জানকে বলে,
তোমার বয়ফ্রেন্ড তো দেখতে বেশ ইয়াং, কোন ক্লাসে পড়েও? অ্যাঞ্জান তখন বলে, ভালোবাসা যখন হয় তখন বয়স কোনো ম্যাটার করে না, ভালোবাসা এসব দেখে হয় না, সেটা এমনিতেই হয়ে যায়। ইয়ান আর অ্যাঞ্জান কিছুক্ষণ কথা বলে। পরে অ্যাঞ্জান যখন তার ক্লায়েন্টের কাছে ফিরে আসে, ক্লায়েন্ট তাকে তার আরেকজন পার্টনারের সাথে পরিচয় করিয়ে দেয়। সেই পার্টনার বলে, আমি তো তোমাকে এই কোম্পানির মেম্বার হিসেবে কখনো দেখিনি। আর সেই লোকটা ঠিক কথাই বলেছিল, কারণ অ্যাঞ্জান আসলে ওই কোম্পানির পার্ট ছিল না, কেবল নাম একই হওয়ার কারণে সবাই ভেবেছিল যে সে বড় কোনো কোম্পানির এমপ্লয়ি। কিন্তু যখন আসল সত্যিটা বেরিয়ে আসে, ক্লায়েন্ট তখন তাকে বলে যে আমরা এই ব্যাপারে পরে কথা বলবো, এখন বিদায় নিচ্ছি। অ্যাঞ্জান তার পেছনে দৌড়াতে গিয়ে তার হাই হিল নিয়ে সে পড়ে যায়। সে এমনভাবে পড়ে যে তার শার্টের ট্যাগটা সবার চোখে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে তার বান্ধবী ম্যাং সেখানে আসে। সে অ্যাঞ্জানকে তুলে ধরে শার্টের ট্যাগটা লুকিয়ে ফেলে আর তাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে শান্ত করার চেষ্টা করে। সে জিজ্ঞেস করে, আমি যদি এখন না আসতাম তাহলে তোর কি হতো বলতো? অ্যাঞ্জান তাকে বলে, কান্না থামা, আমার কিচ্ছুই হয়নি, আমি একদম ঠিক আছি। অ্যাঞ্জান তাকে বাসায় আসার দাওয়াত দেয়, কিন্তু ম্যাং তাকে মানা করে দেয়, কারণ তার আজকে একটা ডেট ছিল। এরপর অ্যাঞ্জান বাসায় ফেরার পথে ইনভেস্টর না পাওয়ায় হতাশ হয়ে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর রাস্তার উপরেই পড়ে যায়। ইয়ান তখন এসে তাকে হেল্প করে। অ্যাঞ্জান তাকে ধন্যবাদ জানায় আর বলে, তুমি আজ আমার 2বার হেল্প করেছ, আমি তোমার জন্য ড্রিঙ্কস নিয়ে আসছি। কিন্তু যখন সে ড্রিঙ্কস নিতে যায় তখন সে বুঝতে পারে যে তার কাছে টাকা নেই। আর এটা বুঝতে পেরে ইয়ান নিজে ড্রিঙ্কসের বিলটা মিটিয়ে দেয়। ইয়ান তখনও কিছু খাচ্ছিল না, কিন্তু অ্যাঞ্জান একের পর এক ড্রিঙ্কস খেয়েই যাচ্ছে। ইয়ান তাকে বাড়ি ড্রপ করার অফার দেয় আর বলে, তোমার বাড়ির পাসওয়ার্ডটা আমাকে দাও। অ্যাঞ্জান বলে, আমার তো পাসওয়ার্ড মনে নেই। তারপরে সে বলে যে আমার এক্ষুনি ওয়াশরুমে যেতে হবে। ইয়ান তখন আর কোনো উপায় না পেয়ে অ্যাঞ্জনকে নিয়ে নিজের ঘরেই যায়। সেখানে পৌঁছানোর সাথে সাথেই অ্যাঞ্জন হুঁশ হারিয়ে ফেলে আর মাতলামি করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। সে ইয়ানের খুব কাছাকাছি চলে আসে আর পড়ে যাওয়ার মুহূর্তেই ইয়ান তাকে ধরে ফেলে আর দুজনে অ্যাক্সিডেন্টালি কিস করে ফেলে। অ্যাঞ্জন ওঠার চেষ্টা করতেই আবার ইয়ানের উপরেই পড়ে যায় আর তার গায়ে বমি করে দেয়। ইয়ান সাবধানে তাকে বিছানায় শুয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এরপর সে অ্যাঞ্জানের করা পুরো ঘরের অবস্থা দেখে একেবারে শকড হয়ে যায়। সে নিজের রুমে চলে যায়, কিন্তু অ্যাঞ্জান যখন আবার তার উপর এসে ঘুমানোর চেষ্টা করে তখন সে বাধ্য হয়ে সোফায় চলে যায়। কিছুক্ষণ পর সে আবার বমির শব্দ শুনতে পায় আর বাধ্য হয়ে উঠে পুরো ঘর পরিষ্কার করতে থাকে। পরদিন সকালে অ্যাঞ্জান জেগে উঠে নিজেকে বিছানায় দেখে আর ইয়ানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। সে বলে, তোমার মনে আছে কাল রাতে তুমি কি করেছো? তুমি এত বেশি খেয়েছিলে যে আমার ঘরেই ঘুমিয়ে পড়েছ। অ্যাঞ্জান তখন লজ্জা পেয়ে তার মুখ লুকানোর চেষ্টা করে। ইয়ান তাকে টেনে এনে দেখায় যে দেখো আমার ঘরের কি দশা করেছো তুমি, এগুলোর খেসারত হিসেবে তোমাকে বাড়তি রেন্টে দিতে হবে। অ্যাঞ্জান এসব দেখে তো একেবারে অবাক হয়ে যায়। সে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি কি সত্যি আশা করো যে আমি তোমাকে এত টাকা দিতে পারবো? আমার কাছে তো কোনো টাকাই নেই। ইয়ান তখন উত্তরে বলে, যদি তুমি আমার বাসার রেন্ট ঠিক মতো দাও তাহলে আমি এক্সট্রা কোনো টাকা চাইবো না। এই বলে সে রুম থেকে চলে যায়। অ্যাঞ্জান তখন তার নিজের কাণ্ড দেখে মনে মনে খুব আফসোস করতে থাকে। কিছুক্ষণ পর অ্যাঞ্জান তার অতীতের লাইফ নিয়ে কথা বলা শুরু করে। সে জানায় যে কিভাবে সে কোম্পানি শুরু করেছিল আর তার বন্ধুদের সাথে পরিচয় হয়েছিল। যে ব্যক্তি এই কোম্পানি শুরু করেছিল সে তার মাকে নিয়ে আসে, কারণ তাদের ইনভেস্টর প্রয়োজন ছিল। অ্যাঞ্জান তাদের দেখা মাত্রই খুব ভালো ব্যবহার করে আর মন জয় করার জন্য মিথ্যে প্রশংসা করতে থাকে। সেই ছেলের মা তখন বলে, কিছু প্রশংসা পরের বারের জন্য জমিয়ে রাখো। তারপর তারা কোম্পানি ভিজিট করে আর হ্যাংজুন আর তার মা অ্যাঞ্জানের সাথে কথা বলতে আসে। হ্যাংজুন বলে, তুমি কোম্পানি তো কিনেছো কিন্তু 1 পয়সা ইনকাম করতে পারোনি। অ্যাঞ্জান জবাব দেয়, আমাদের একজন ইনভেস্টর দরকার, আপনারা যদি আমাদের গেমে ইনভেস্ট করেন তবে এটা খুব পপুলার হবে। কিন্তু তার মা বলে, যদি তোমরা এখানে কাজ করতে চাও তাহলে এই জায়গায় রেন্ট তোমাদের দিতে হবে। এই বলে হ্যাংজুনের মা সেখান থেকে চলে যায়। হ্যাংজুন তখন বলে, আমার তো মনে হয় না যে সে আমার নিজের মা, কোনো মা কি তার ছেলের কাছ থেকে রেন্ট নেয়? কিন্তু ঠিক সেই সময়ে অ্যাঞ্জানের কাছে একটা জব অফারের কল আসে। সে হ্যাংজুনকে সেটা জানায়। হ্যাংজুন বলে, আমি শুনেছি যে কোম্পানি তোমাকে অফার দিয়েছে, তারা ঠিকমতো টাকা পেমেন্ট করে না। তুমি কি সত্যি তোমার গেম প্রজেক্ট ছেড়ে ওই কোম্পানিতে যোগ দেওয়ার কথা ভাবছো? অ্যাঞ্জান তখন দীর্ঘশ্বাস ফেলে আর বলে যে আমি কি করব সেটা আমি নিজেই বুঝতে পারছি না, আমাকে তো সব জায়গায় রেন্ট দিতে হচ্ছে। এরপর অ্যাঞ্জান বাসায় ফিরে খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ে আর অন্যদিকে ইয়ান তাকে কল করার প্র্যাকটিস করতে থাকে। কিছুক্ষণ পর অ্যাঞ্জান যখন ফোন টিপছিল ইয়ান ভেতরে এসে বলে, এখানে থাকার কিছু নিয়ম কানুন আছে। প্রথম নিয়ম হলো তোমার ফোনের ভলিউম লাউড করা যাবে না, তোমাকে অবশ্যই এই নিয়মে এগ্রি করতে হবে। অ্যাঞ্জান বলে যে ঠিক আছে, আমি ভলিউম কমিয়ে দেব।
এরপর অ্যাঞ্জান হ্যাংজং এর সাথে বসে কোম্পানির নানা বিষয় নিয়ে আলোচনা করে। অ্যাঞ্জান বলে যে আমাদের গেমের জন্য তো এখনো কোনো ডাবিং আর্টিস্ট খুঁজে পেলাম না, তাহলে ডাবিং করবে কে? হ্যাংজং বলে আমরা জিয়াংশনকে ডাকছি না কেন, সে তো দারুণ একজন ডাবিং আর্টিস্ট। অ্যাঞ্জান সাথে সাথেই বলে সে তো অনেক বড় একজন সেলিব্রিটি, আমাদের কথা সে কেন শুনবে? পরদিন অ্যাঞ্জান যখন কোম্পানির দিকে যায় তখন তার কাছে হ্যাংজনের কল আসে। সে বলে যে আমরা ডাবিং আর্টিস্ট পেয়ে গেছি। এই খবর শুনে অ্যাঞ্জান ভীষণ খুশি হয় আর বলে যে ঠিক আছে, আমরা আজই তার সাথে দেখা করব। সে খুব উৎসাহ নিয়ে কোম্পানিতে ঢুকে। ঠিক একই সময়ে হ্যাংজনও সেখানে এসে পৌঁছায়। অ্যাঞ্জান তাকে দেখে বলে তোমার ডাবিং আর্টিস্ট তো এখনো আসেনি। হ্যাংজুন তখন ইশারায় দেখিয়ে বলে ওই তো এসেছে। তখনই অ্যাঞ্জান সেখানে ইয়ানকে দেখতে পায় আর এটি দেখে সে একদম থমকে যায়, কারণ ইয়ানের আরেক নামই মিস্টার হ্যাশা, যেটা সে জানতো না। এতে সে প্রচন্ড অবাক হয় আর বলে তুমি তো হ্যাশা হতে পারো না। ইয়ান তখন শান্তভাবে জিজ্ঞেস করে কেন হতে পারি না? ঠিক তখনই হ্যাংজুন সেখানে আসে। অ্যাঞ্জান তাকে টেনে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে তুমি কি সত্যি তার সাথেই কাজ করতে চেয়েছিলে? সে যখন হ্যাঁ বলে তখন অ্যাঞ্জান বলে ও তো একদমই প্রফেশনাল না। হ্যাংজুন তখন পাল্টা প্রশ্ন করে তোমার কাছে কি তাহলে অন্য কোনো অপশন আছে? তার এই কথা শুনে অ্যাঞ্জান নিরুপায় হয়ে মাথা নাড়ে। কিছুক্ষণ পর অ্যাঞ্জান হ্যাংজুনকে কল করে বলে তুমি যদি ফ্রি থাকো তবে আমাকে কোথাও একটু নিয়ে চলো তো, আমার একদমই ভালো লাগছে না, প্রচন্ড বোর লাগছে। সে বলে যে ঠিক আছে, নিচে এসে অপেক্ষা করো। অ্যাঞ্জান নিচে গিয়ে ওয়েট করতে থাকে, কিন্তু যখন সে দেখে যে গাড়িতে হ্যাংজুন নয় বরং ইয়ান বসে আছে তখন সে জিজ্ঞেস করে হ্যাংজুন কোথায়? ইয়ান বলে সে আগেই চলে গেছে, আমার সাথেই বসো। বাধ্য হয়ে এবার অ্যাঞ্জান তার গাড়িতে ওঠে আর সে বলে তোমার গাড়ি তো বেশ অন্যরকম, তুমি কি আগে কখনো কাউকে সামনের সিটে বসতে দিয়েছ? ইয়ান তার কথার কোনো উত্তর দেয় না। তখন সে বলে আমি জানি তুমি অনেক হ্যান্ডসাম আর ধনী। ইয়ান বলে তোমার কি সেই রাতের কথা মনে আছে যখন তুমি আমার বাসায় মদ খেয়েছিলে? তুমি কি করেছিলে সেদিন রাতে? অ্যাঞ্জান বলে হ্যাঁ মনে আছে তো, আমি তো শুধু তোমার ঘরের কিছু জিনিসপত্রই ভেঙেছিলাম, এর বেশি কি আমি কিছু করেছি? তার এই কথা শুনে ইয়ান একদম চুপ হয়ে যায়। বাড়ি ফিরে অ্যাঞ্জান ইওর 11টার শো শোনে, কিন্তু তার কাছে সেটা তেমন কোনো ইন্টারেস্টিং লাগে না। তখনই হ্যানজুং এর কল আসে। সে বলে যে কাল সকালে ইয়ানের সাথে যাওয়ার জন্য রেডি থেকো। অ্যাঞ্জান ইয়ানকে সেটা জানায়, সেও কোনোভাবে রাজি হয়। বাসায় ফেরার পর অ্যাঞ্জান ইন্টারনেটে সার্চ করে দেখে যে ইয়ান কি কি পছন্দ করে। সে জানতে পারে যে ইয়ান একটা বিশেষ স্যুপ খুব পছন্দ করে, যেটা শুধু তার মাই তৈরি করে। এটা দেখে সে নিজে এসে স্যুপ বানানোর সিদ্ধান্ত নেয়। পরের সিনে দেখা যায় যে ইয়ান ঘুমানোর সময়ও তার কানে ইয়ারফোন পরে আছে। এর পেছনে একটা কারণ আছে। ছোটবেলায় তার বাবা মায়ের প্রচুর ঝগড়া হতো, যার মানসিক প্রভাব তার উপর পড়ছিল আর সে এতে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। আর এটি দেখে তার মা তাকে এসব থেকে দূরে রাখতে ইয়ারফোন ব্যবহারের অভ্যাস করিয়েছে। পরদিন সকালে ইয়ান যখন ঘুম থেকে উঠে অ্যাঞ্জান তখন তার জন্য সেই হোমমেড স্যুপ নিয়ে আসে। সে স্যুপটা নিয়ে দরজা বন্ধ করে টেস্ট করে আর সেটা তার খুব ভালো লাগে। এরপর তৈরি হয়ে তারা বের হয়। অ্যাঞ্জান তার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে বলে তুমি আজ বিশ্রাম নাও, আমি ড্রাইভ করব। ইয়ান এতে কোনো আপত্তি করে না। তারা দুজনে গাড়িতে করে রওনা দেয়। গন্তব্যে পৌঁছালে ইয়ানের এজেন্ট তাদের সাথে দেখা করতে আসে। সে অ্যাঞ্জানের সাথে পরিচিত হয়ে মজা করে বলে যে আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি ওকে এত তাড়াতাড়ি রাজি করিয়ে ফেলেছ, এটা তো সাধারণত অসম্ভব ব্যাপার। এরপর এজেন্ট আরো বলে যে জিয়াংশানও এখানে এসেছে। তার এই কথা শুনে অ্যাঞ্জান তো খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ সে তার অনেক বড় ফ্যান। কিছুক্ষণ পর জিয়াংশান সেখানে আসে আর ইয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে এ কে? সে অ্যাঞ্জানের দিকে হাতও বাড়ায়, কিন্তু ইয়ান দ্রুত জিয়াংশানের হাত সরিয়ে দিয়ে বলে ও আমার ফ্যান। একটা ছোটখাটো অভিবাদনের পর জিয়াংশান চলে যায়, কিন্তু অ্যাঞ্জান ততক্ষণই তার দিকে তাকিয়ে থাকে যতক্ষণ না সে চোখের আড়াল হয়। ইয়ান তখন বিরক্ত হয়ে বলে আমরা কি রেকর্ড শুরু করব না? রেকর্ডিং এর সময় শুরুতে ইয়ান তার লাইনগুলো ঠিকমতো বলতে পারছিল না আর এতে কেউ ইমপ্রেসও হয়নি। তখন অ্যাঞ্জান তাকে একটা টফি খেতে দেয়। সেটা খাওয়ার পর ইয়ানের ডাবিং কোয়ালিটি অদ্ভুতভাবে দারুণ হয়ে যায়, যা দেখে স্টুডিও সবাই তো একেবারে অবাক হয়ে যায়। এমনকি তার এজেন্টও বলে যে ইয়ান আমার সাথে আগে কখনো এত আউটস্ট্যান্ডিং পারফর্ম করেনি। বাড়ি ফেরার পর অ্যাঞ্জান যখন ইয়ানের শোষণ ছিল হঠাৎ তার রুম থেকে একটা গানের আওয়াজ ভেসে আসে। সে ইয়ানের রুমে গিয়ে জিজ্ঞেস করে তুমি এই গানটা কেন বাজাচ্ছ? এটা তো আমার ফেভারিট, এটার নাম কি? ইয়ান তখন উত্তর দেয় এই গানটা তো আমি নিজেই লিখেছি। অ্যাঞ্জান তখন জিজ্ঞেস করে তুমি কি এটা আমাকে দিতে পারবে? ইয়ান বলে কেন? সে জানায় যে আমি এটা আমার গেম ইউজ করতে চাই, তুমি এর জন্য কত টাকা নিতে চাচ্ছ? ইয়ান বলে আমার এর জন্য টাকা লাগবে না, তুমি এটা ফ্রিতেই নিতে পারো। তার এই কথা শুনে অ্যাঞ্জান তো দারুণ খুশি হয়ে যায় আর তাকে খুশি দেখে ইয়ানও মনে মনে খুব খুশি হয়। অ্যাঞ্জান তখন কৌতূহল নিয়ে ইয়ানের ঘরের চারপাশটা দেখতে শুরু করে। তখন ইয়ান তাকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই সময় তারা খুব কাছাকাছি চলে আসে আর দুজনে এতে বেশ নার্ভাস হয়ে পড়ে।
অন্যদিকে দেখা যায় যে মেং কারোর জন্য অপেক্ষা করছে। সে লক্ষ্য করে যে একটা ছেলে বয়স্ক একজন মহিলার সাথে বসে আছে। ছেলেটা অন্য কেউ নয়, বরং ইয়াংই ছিল, যে তার মায়ের সাথে আছে। সে তার মায়ের সাথে খুব মিষ্টি সুরে কথা বলছিল আর ইনভেস্ট করার জন্য রাজি করানোর চেষ্টা করছিল, কিন্তু মেং তাদেরকে ভুল বুঝে। সে মনে করে যে বয়স্ক মহিলাটি হয়তো ইয়াং এর গার্লফ্রেন্ড। মেং তখন নাটক করে জোরে জোরে ভয়েস মেসেজ পাঠাতে শুরু করে, যেখানে সে বলে যে এক বয়স্ক মেয়ে অনলাইনে এক ছেলের সাথে প্রেম করেছে আর তারা সামনাসামনি দেখা করতে এসেছে। আর সামনাসামনি দেখা করার পর মেয়েকে এরকম অবস্থায় দেখে ছেলেটা তার কাছে টাকা চাইতে শুরু করেছে। তাহলে এই ছেলেটা কি লয়াল নাকি সে ফেক? সে কি সত্যি মেয়েটিকে ভালোবেসেছিল নাকি পুরোটাই সে টাকা পাওয়ার জন্য করেছে? সে এতটাই জোরে কথা বলছিল যে ইয়াং এর মা তার এই সব কথা শুনে ফেলে আর সে এতে ইনভেস্ট না করার সিদ্ধান্ত নেয়। ইয়াং তখন রেগে আগুনের মতো হয়ে যায়, কিন্তু তার মায়ের সামনে সে কিছুই বলতে পারে না। মেং এখানেই থামে না, সে তার বন্ধুদের সাথে আরো জোরে কথা বলা শুরু করে। ইয়াং তখন তার ধৈর্য হারিয়ে ফেলে আর বলে, তুমি কি একটু আস্তে কথা বলতে পারো না? মেং তখন উত্তর দেয়, আমি তখনই আস্তে কথা বলবো যখন তুমি নিজে টাকা ইনকাম করতে শিখবে আর অন্য মেয়েদেরকে বিরক্ত করা ছেড়ে দেবে। এই ফ্রড বিজনেস ছেড়ে দাও আর নিজের কাজে মন দাও। এইসব কাণ্ড দেখে ইয়াং এর মতো প্রচন্ড বিরক্ত হয়ে যায় আর সে বিরক্ত হয়ে সেখান থেকে ইনভেস্ট না করেই চলে যায়। এটি দেখে ইয়াং প্রচন্ড রেগে যায়। পরে মেং তার ডেট করা ছেলেটির সাথে দেখা করতে যায় আর তাকে দেখে ইয়াং মনে মনে ভাবে যে এবার আমার প্রতিশোধের পালা। তুমি আমাকে খুব বিরক্ত করেছো, এবার দেখো আমি কি করি। সে তখনই সেখানে গিয়ে মেং এর উদ্দেশ্যে জোরে চিৎকার করে বলে, তুমি কি বিবাহিত নও? তার কথা শুনে তো মেং একবারে অবাক হয়ে যায় আর বলে, আমি বিবাহিত? এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? ইয়াং তখন জোর দিয়ে বলে, হ্যাঁ, তুমি পেনের সাথে বিবাহিত। তার এই কথা শুনে মেং খুবই অপমানিত বোধ করে, কিন্তু যেদি ইয়াং তার দাবিতে একদম অটল থাকে। ফলে মেং এর সাথে ডেটে আসা ছেলেটি সেখান থেকে রেগে চলে যায়। মেং তার এই কাণ্ড দেখে সেও নিজে প্রচন্ড রেগে যায় আর ইয়াংকে বলে, আমার কাছে আর কখনো তুমি আসবে না, যদি আসো তবে কিন্তু তোমার খবর আছে। এই বলে মেং রেগে সেখান থেকে চলে যায়। পরদিন অ্যানজান আর ইয়ান একটা প্রজেক্টের ব্যাপারে মিস্টার ওয়াং এর সাথে দেখা করতে যায়। মিস্টার ওয়াং অ্যানজানের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মিটিং চলাকালীন বারবার তাকে স্পর্শ করার চেষ্টা করছিল। অ্যানজান যখন মিস্টার ওয়াং এর পাশে বসে, ইয়াং তা দেখে খুবই অস্বস্তি ফিল করতে থাকে আর সে সেখান থেকে উঠে চলে যায়। অ্যানজানও তার সাথে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু মিস্টার ওয়াং তাদের বাধা দিয়ে বলে যে আমাদের কোম্পানিতে একটা প্রতিযোগিতা হচ্ছে, আমার মনে হয় যে তোমাদের দুজনকে এতে অংশ নেওয়া উচিত। অ্যানজান বলে যে ঠিক আছে, আমরা অবশ্যই আসবো। এই বলে সে বেরিয়ে আসে। পরদিন অ্যানজান ম্যাংকে তার কোম্পানিতে নিয়ে আসে আর ইয়াংও সেখানে আসে। ইয়াংকে দেখে ম্যাং তার সাথে তর্কে জড়িয়ে পড়ে, কিন্তু যখন অ্যানজান বলে যে ইয়াং এর মা আসলে ইজাবেলা, তখন ম্যাং বুঝতে পারে যে সে যাকে ইয়াং এর গার্লফ্রেন্ড ভেবেছিল সে আসলে তার নিজেরই মা। আর এটা ভেবে সে প্রচন্ড গিল্টি ফিল করতে থাকে। মিটিং এর সময় ম্যাং ইয়ানের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলে, আরে এ কি সেই ছেলে না যে তোমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করেছিল? যদি তোমার তাকে পছন্দ না হয় তবে কি আমি তাকে ডেট করতে পারি? আমার তো ছেলেটাকে প্রচন্ড ভালো লেগেছে, কি কিউট ছেলেটা। অ্যানজান বলে, শিওর, করে নাও না, আমার এতে কোনো সমস্যা নেই। এর মধ্যে ইয়াং কোনো কাজে যাওয়ার সময় ম্যাং তার সাথে যেতে চায় আর জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? ইয়াং বলে, আমি ইয়ানের বাসায় যাচ্ছি। এই কথা শুনে ম্যাং তো জোর করে তার সাথে যায় আর ইয়ানের বাসার কাছে গিয়ে সে বেশ ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। পরে ইয়ানের এজেন্ট এসে যখন বলে যে জিয়াংশানও সেখানে আছে, তখন ম্যাং বলে, ইস, অ্যানজান যদি এখানে থাকতো, সে মিস্টার জিয়াং এর কত বড় ফ্যান। ইয়াং তখন ম্যাংকে জোর করে টেনে সরিয়ে নিয়ে যায় আর বলে যে এই কথাটা কি এখানে তোলা খুব জরুরি ছিল। পরদিন অ্যানজান মিস্টার ওয়াং এর কাছ থেকে প্রজেক্টের কাজের জন্য কল পায়। সে কোম্পানিতে গিয়ে সবাইকে জানায় যে মিস্টার ওয়াং এর ডিমান্ড অনুযায়ী আমাদের কাজ চালিয়ে যেতে হবে আর তাদের গেমের প্রসেস শুরু হয়ে গেছে। এটা শুনে তো সবাই খুব খুশি হয়। পরের সিনে দেখা যায় যে ইয়ান অ্যানজানের বাসায় যায়। অ্যানজান তখন খুব খারাপ ফ্লোতে ভুগছিল আর বারবার টিস্যু দিয়ে নাক পরিষ্কার করেছিল। ইয়ান তার পায়ে একটা ক্ষত লক্ষ্য করে আর ব্যান্ডেজ নিয়ে এসে খুব যত্ন সহকারে তা লাগিয়ে দেয়। তারপর সে তাকে রেস্ট নিতে বলে। অ্যানজান প্রতিবাদ করে বলে, আমার প্রজেক্টের কাজ এখনো বাকি আছে। ইয়ান বলে, কোনো চিন্তা নেই, তোমার প্রজেক্টের কাজ আমি হ্যান্ডেল করে নেব। পরদিন সকালে অ্যানজান ঘুম থেকে উঠে দেখে যে ইয়ান তার জন্য খাবার বানাচ্ছে। খাওয়ার সময় সে বলে, পাশে একটা দোকান আছে যারা খুব স্পাইসি খাবার বিক্রি করে, তুমি কি আমার জন্য সেখান থেকে নিয়ে আসতে পারবে? ইয়ান বলে, ঠিক আছে। পরে অ্যানজান নিজের প্রজেক্ট চেক করে অবাক হয়ে যায় যে ইয়ান কত চমৎকার ভাবে তার কাজটা শেষ করেছে। পরের সিনে তিয়ানশি নামের এক নতুন মেয়েকে দেখানো হয় যে মিস্টার ওয়াং এর অফিসে যায়। তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে মিস্টার ওয়াং তার লাস্ট ইনস্টলমেন্টের জন্য অপেক্ষা করছে। তিয়ানশি ভেতরে যায়, কিন্তু মিস্টার ওয়াং সেখানে তার সাথে খুবই খারাপ আচরণ শুরু করে। তিয়ানশি কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচে। এরপর আমাদের পরিচয় হয় মিস্টার পেনজুর সাথে, যে কোম্পানির সাথে নতুন একটা প্রজেক্টে কাজ করছে।
লাঞ্জি অ্যাঞ্জানকে কল করে জানায় যে তোমার প্রজেক্টটা খুব পছন্দ হয়েছে। ঠিক তখনই পেজুন আসে। অতীতে সে অ্যাঞ্জানের বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে অ্যাঞ্জানকে খুব খারাপভাবে ছেড়ে চলে গিয়েছিল। আর এতে অ্যাঞ্জান প্রচণ্ড মানসিকভাবে ভেঙেও পড়ে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অ্যাঞ্জান পেজুনের কাছে খুব কান্না করছিল আর তাকে এভাবে ছেড়ে না যাওয়ার জন্য তার কাছে রিকোয়েস্ট করে। কিন্তু বর্তমানে পেজুন এমন ভাব করছিল যেন তাদের মধ্যে কিছুই হয়নি। সে তার সাথে একদম ক্যাজুয়াল ভাবে কথা বলে, যেন তাদের অতীত সম্পর্ক নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। হঠাৎ অ্যাঞ্জানের মাথা ঘুরে যায় আর ইয়ান তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইয়ান তাকে জানায় যে তোমার একটা প্রেগনেন্সি টেস্ট করিয়ে নেওয়া উচিত। তার এই কথা শুনে অ্যাঞ্জান তো প্রচণ্ড অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, কেন? আমার তো বিয়ে হয়নি আর আমার কোনো বয়ফ্রেন্ডও নেই, তাহলে আমার প্রেগনেন্সি টেস্ট কেন করাতে হবে? তখন ইয়ান বলে যে তোমার সেই রাতের কথা মনে নেই? তার এই কথা শুনে অ্যাঞ্জানের সেই রাতের কথা মনে পড়ে যায়, যখন সে নেশার ঘরে ইয়ানকে কিস করেছিল। আর এতে সে ভীষণ লজ্জা পেয়ে যায়। পরের সিনে পেজুন আবার অ্যাঞ্জানের সাথে দেখা করে আর তাকে নতুন করে সম্পর্কে জড়ানোর জন্য তাকে চাপ দিতে থাকে, কিন্তু অ্যাঞ্জান তাকে এবার পরিষ্কার না করে দেয়। এদিকে অ্যাঞ্জানের কোম্পানি খুব খুশিতে আছে, কারণ তাদের অনলাইন গেমটি সাফল্যের শীর্ষে পৌঁছে গেছে আর সবাই এটা খুব ধুমধাম করে সেলিব্রেট করছে। রাতে যখন অ্যাঞ্জানের বাড়ির বিদ্যুৎ চলে যায়, সে ইয়ানের ঘরে চলে যায়। ইয়ান তার জন্য নুডলস বানায় আর তারা তাদের প্রজেক্ট নিয়ে আলোচনা করতে থাকে। এই মুহূর্তগুলো ইয়ানের পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়, কিভাবে একসময় অ্যাঞ্জান তার জন্য বই আর কত সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে আসতো। পরদিন মিস লিন পেজুনকে নিয়ে কোম্পানিতে আসে আর ঘোষণা করে যে পেজুন কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করেছে আর এখন থেকে সব ডিল সেই হ্যান্ডেল করবে। তার এই কথা শুনে অ্যাঞ্জান খুব রেগে যায়। মিটিংয়ে পেজুন অ্যাঞ্জানকে অপমান করার জন্য তাকে নানা কঠিন প্রশ্ন করতে থাকে, কিন্তু অ্যাঞ্জান খুব আত্মবিশ্বাসের সাথে সবকিছুর জবাব দেয়। পরের সিনে দেখা যায় যে ইয়ান অ্যাঞ্জানকে ফুল আর দারুণ সব খাবার দিয়ে সারপ্রাইজ দেয়। অ্যাঞ্জান এটা দেখে খুব খুশি হয়। ইয়ান জিজ্ঞেস করে, খাবার কেমন হয়েছে? অ্যাঞ্জান বলে, আমি কখনো ভাবিনি যে এটা এত সুস্বাদু হবে। ঠিক তখনই পেজুনের কল আসে। গেমের একটা ইস্যু নিয়ে সে জরুরি অ্যাঞ্জানকে মিটিংয়ে ডাকে। অ্যাঞ্জান ইয়ানকে জানিয়ে দ্রুত ছুটে যায়। মিটিংয়ে তাকে পেজুন কঠোরভাবে বলে, তোমাদের গেমের কোয়ালিটি এখনো যথেষ্ট ভালো না, এটাই শেষ সুযোগ। যদি টার্গেট লেভেলে পৌঁছাতে না পারো তবে কোলাবোরেশন এখানেই শেষ, আর সাথে তোমাকে তোমার ডাবিং আর্টিস্টকেও বদলে ফেলতে হবে। এরপর ইয়ান অ্যাঞ্জানকে সাহায্য করে আর এক এজেন্টের সাথে দেখা করে এমন এক প্ল্যান সাজায় যার ফলে তাদের অনলাইন গেমটি খুব দ্রুত হাই লেভেলে পৌঁছে যায়। সবাই এই সাফল্যে খুব খুশি ছিল। অ্যাঞ্জান যখন রাতে বাড়ি ফেরে সে দেখে যে ঘরটা খুব সুন্দর করে সাজানো আর খাবারও তৈরি আছে। সে বুঝতে পারে যেটা ইয়ান করেছে আর এতে সে খুব আনন্দ নিয়ে খাবার খায়। এদিকে সবারই কঠোর পরিশ্রমে খুশি হয়ে ইয়াং পুরো টিমকে ভ্যাকেশনে পাঠায়। একদিন ইয়ান অ্যাঞ্জানের কাছে তার মনের কথা বলে ফেলে। সে বলে যে আমি তোমাকে খুব পছন্দ করি। তার এই কথা শুনে অ্যাঞ্জান তো পুরো স্তব্ধ হয়ে যায়। পরদিন ম্যাং আর অ্যাঞ্জান তাদের নিজেদের সম্পর্কে সিক্রেট শেয়ার করে। এর কিছুক্ষণ পরেই অ্যাঞ্জানের ফোনে ইয়ানের নম্বর থেকে কল আসে, কিন্তু অপর প্রান্ত থেকে কেউ একজন বলে যে ইয়ানের একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে এখন হাসপাতালে খুব সিরিয়াস অবস্থায় আছে। এই কথা শুনে অ্যাঞ্জান ভয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেরার মতো অবস্থা হয় আর সে দ্রুত হাসপাতালে পৌঁছায়। সে একটা রুমের সামনে গিয়ে দেখে যে কেউ একজন মারা গেছে। এটি দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই ইয়ান তাকে রুমের অন্য পাশ থেকে ডাক দেয়। ইয়ানকে জীবিত অবস্থায় দেখে অ্যাঞ্জান ডুকরে কেঁদে ফেলে। ইয়ান তখন তাকে শান্ত করে আর বলে, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, তুমি চিন্তা করো না। কিন্তু এখনো তো তুমি আমাকে বলনি যে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। অ্যাঞ্জান তখন খুশি মনে তাকে হ্যাঁ বলে দেয়। অ্যাঞ্জান আর ইয়ান এরপর ঘর সাজানোর জিনিস কিনতে বাইরে যায়। ইয়ান প্ল্যান করে যে অ্যাঞ্জান যেন চিরস্থায়ীভাবে তার বাড়িতেই চলে আসে আর তারা দুজনে একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। পরদিন অ্যাঞ্জান জানতে পারে যে তাদের গেমটি চূড়ান্ত সাফল্যের শীর্ষে পৌঁছেছে আর এটা সে খুব খুশি হয়ে ইয়াংকে জানায় আর বলে যে চলো আমরা কলিগদের সামনে একটু দুঃখ পাওয়ার নাটক করি, তারপর তাদের অবাক করে দিয়ে সারপ্রাইজ দেব যে আমাদের গেম হাই লেভেলে পৌঁছে গেছে। অন্যদিকে ইয়ান একটি ভয়েস ওভার কোম্পানির সাথে চুক্তি সই করে, কারণ সে এখন থেকে জনসমক্ষে নিজের চেহারা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে অ্যাঞ্জান তার টিমের সাথে রিক্রিয়েশনের জন্য একটা আউটিং এর প্ল্যান করে। ম্যাং তখন পরামর্শ দেয় যে ইয়ানকেও ইনভাইট করো, কারণ তোমার বয়ফ্রেন্ড ছাড়া গেলে বিষয়টি একদমই ভালো দেখাবে না। এই কথা শুনে অ্যাঞ্জান ইয়ানকে মেসেজ পাঠায়, সেও তার কথা রাজি হয়ে যায়। পরদিন সবাই ট্রিপের জন্য বের হয়, তবে নিজেদের সম্পর্ক গোপন রাখার জন্য অ্যাঞ্জান আর ইয়ান আলাদা আলাদা জায়গায় বসে। অন্যদিকে ম্যাং আর ইয়াং মাছ ধরতে যায় আর ইয়ান অ্যাঞ্জানের সাথে যোগ দেয়। ইয়ান জিজ্ঞেস করে, তুমি কেন আমাদের সম্পর্কটা কাউকে জানতে দিতে চাও না বলো তো? অ্যাঞ্জান উত্তর দেয় যে আমি চাই এটা আমরা তখনই ঘোষণা করব যখন আমরা বিয়ে করব। পরে রাতের পার্টিতে দেখা যায় যে অ্যাঞ্জান ইয়ানকে সারপ্রাইজ করে দিয়ে সবার সামনে তাদের সম্পর্কের কথা ফাঁস করে দেয় আর এই কথা জানতে পেরে সবাই খুব খুশি হয়
আর ইয়ানও প্রচণ্ড সারপ্রাইজ হয়, কারণ সে তো বলেছিল যে সে তাদের সম্পর্কটা গোপন রাখতে চায়, কিন্তু সে সেটা সবাইকে জানিয়ে দিয়েছে। ট্রিপ থেকে ফেরার পর ইয়ান তার ভয়েস ওর জন্য প্রস্তুতি নেয়। ইন্টারভিউর সময় তার হেডফোন সরিয়ে ফেলা হয়, আর এতে সে খুব আন্তরিকভাবে সাক্ষাৎকার দেয়। এরপরে সে দৌড়ে অ্যানজানের কাছে চলে যায়। অ্যানজান জানায় যে আমি তোমার জন্য স্যুপ বানাচ্ছি। তারা দুজনে মিলে একটা টেন্টে বসে স্যুপ খেতে খেতে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করে। পরদিন অ্যানজান যখন ইয়ানের সাথে ডেটে যায়, তখন তার কাছে পেমেন্ট সংক্রান্ত একটা কল আসে। প্রথমে সে একটাকে সাধারণ কল মনে করলো, পরে সে বোঝা যায় যে এটা একটা স্ক্যামারের কারসাজি। অ্যানজান তখন থানায় গিয়ে ঘটনার জন্য রিপোর্ট করে। এদিকে ম্যাং ইয়াংকে একটি গেমিং স্পটে যেতে জোর করে। ইয়াং তখন তাকে রিজেক্ট করে নিজের মতো গেম খেলতে থাকে। এতে ম্যাং খুব রেগে যায় আর এর জন্য তার কাছে কৈফিয়ত চায়। ঠিক সেই মুহূর্তেই একটি ছেলে ম্যাংয়ের কাছে এসে বলে, এই জায়গাটা আমি বুক করেছিলাম। আর ওই ছেলেটা ম্যাং আর ইয়াংকে নিয়ে আজেবাজে মন্তব্য করতে শুরু করে। তার এই কথা শুনে ম্যাং তো প্রচণ্ড রেগে যায়, কিন্তু ইয়াং ছেলেটিকে টাকা দিয়ে ঝামেলা মিটিয়ে সেখান থেকে চলে যায়। পরে ম্যাং তাকে জিজ্ঞেস করে, তুমি এই ছেলেটাকে কেন বলেছ যে তুমি আমার বয়ফ্রেন্ড নও? তখন ইয়াং উত্তর দেয়, কারণ আমি তো সত্যিই তোমার বয়ফ্রেন্ড নই। তার এই কথায় হতাশ হয়ে ম্যাং তার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে অ্যানজান আর ইয়ান যখন রেস্টুরেন্টে ছিল, তখন থানা থেকে কল আসে। অ্যানজান সবটা খুলে বললে ইয়ান তাকে অভয় দিয়ে বলে, কোনো সমস্যা নেই, আমরা এখানে পরে আসব, এখন পুলিশের কাছে যাওয়া বেশি জরুরি। থানা থেকে ফেরার পর ইয়ান অ্যানজানের জন্য রান্না করে, আর সেই খাবার সে খুব আনন্দ নিয়ে খায়। ইয়ান তাকে একটা সুন্দর নেকলেসও উপহার দেয়। হঠাৎ সেখানে ইয়ানের মা এসে হাজির হয়, আর তাদের দুজনকে একসাথে দেখে সে প্রচণ্ড অবাক হয়ে যায়। সে তখন কটাক্ষ করে বলে, ও তাহলে তুমিই সে মেয়ে যে আমাদের ঘর ভাড়া নিয়েছিলে, তোমরা কি তখন থেকেই প্রেমে পড়েছ? ইয়ান তখন বিরক্ত হয়ে বলে, মা এসব কি বলছো তুমি? ইয়ানের মাকে হঠাৎ এভাবে দেখে অ্যানজান প্রচণ্ড বিব্রত হয়ে যায়, আর সে সেখান থেকে দ্রুত চলে যায়। পরদিন কোম্পানিতে অ্যানজান চ্যান্ডি নামের এক মেয়ের সাথে দেখা করে, যে গেমের জনপ্রিয়তা দেখে সেখানে এসেছে। অন্যদিকে ইয়ানকে একটি শো এর জন্য স্ক্রিপ্ট দেওয়া হয়, যেখানে কিছু খারাপ কথা লেখা ছিল। ইয়ান এর প্রতিবাদ করে বলে যে আমি এসব নেগেটিভ কথা বলতে পারবো না। ইন্টারভিউর সময় সে স্ক্রিপ্ট ফলো করতে সরাসরি মানা করে দেয়, আর স্টুডিও থেকে বেরিয়ে আসে। এরপর ইয়ানের মা অ্যানজানের সাথে দেখা করতে তার বাড়িতে যায়। অ্যানজান খুব আন্তরিকভাবে তাকে ওয়েলকাম জানায়, আর তারা নানা বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। সেখানে ইয়ানের মা তাদের বয়সের পার্থক্যের বিষয়টি তুলে ধরে। সে অ্যানজানকে বলে, তুমি ইয়ানের থেকে 6 বছরের বড়, তুমি কি নিশ্চিত যে এই সম্পর্কে তুমি থাকতে চাও? ইয়ান এখনো খুব ছোট, ওর তো প্রতিষ্ঠিত কোনো ব্যবসাও নেই, আর সেই ভালোবাসা সম্পর্কে তেমন বুঝেও না। সে তোমার মতো এতটা ম্যাচিওরও হয়নি, সে এখনো বাচ্চাই আছে। অ্যানজান তার কথা শুনে বেশ হতাশ হয়ে পড়ে, আর সে কোনো কথাই বলতে পারছিল না। পরদিন কোম্পানিতে কিছু ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করে সে ইয়ানের স্টুডিওতে যায়। ইয়ান জানায় যে সেখানে তার মন মতো কোনো কাজই হচ্ছে না। অ্যানজান তখন তাকে সান্ত্বনা দেয় আর বলে যে চিন্তা করো না, চলো বাইরে কোথাও খেতে যাই। তখন তার একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু সেই রেস্টুরেন্টে প্রচন্ড হট্টগোল হওয়ায় ইয়ানের শরীর খারাপ হতে শুরু করে। অ্যানজান তখন তার কানে হেডফোন লাগিয়ে দেয় আর জিজ্ঞেস করে, তোমার সাথে এমনটা কেন হয়? ইয়ান তখন তাকে বলে, ছোটবেলায় আমার বাবা মায়ের প্রচন্ড ঝগড়া হতো, যা আমার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছিল। তাই মা আমাকে সবসময় হেডফোন পরিয়ে রাখতো, আর এখন সেটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর আমি এখন সাধারণ কোনো হট্টগোল সহ্য করতে পারি না। বাড়ি ফেরার পর ইয়ানের মা অ্যানজানকে কিছু স্ট্রবেরি উপহার দিয়ে বলে, অনেক রাত হয়েছে, তোমাদের এখন ঘুমানো উচিত। অ্যানজান তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বিদায় নেয়। এরপর ইয়ানের মা ইয়ানকে সরাসরি বলে, দেখো ইয়ান, ও তোমার থেকে 6 বছরের বড়, তার একটা প্রতিষ্ঠিত ব্যবসা আছে, আর তোমার তো এখনো কিছুই নেই। ও কি সত্যিই তোমার সাথে থাকতে চায়, নাকি এটা শুধু তোমাদের সময় নষ্ট করা? ইয়ান তখন তার মায়ের কথা বিরক্ত হয়ে যায় আর বলে, মা এটা আপনার বিষয় নয়, আমি নিজে সবকিছু সামলে নেব। কিন্তু মা তার চিন্তার কথা বারবার বলতে থাকলে ইয়ান এতে প্রচন্ড বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এই পুরো কথোপকথন অ্যানজান আড়াল থেকে শুনে ফেলে। পরদিন অ্যানজান ইয়ানকে তার একটা বিজনেস ট্রিপের কথা জানিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে ম্যাং ইয়াংকে এড়িয়ে চলতে শুরু করে। ইয়াং অনেকবার কল করলেও সে তার কল ধরে না, বরং সে সবাইকে লাঞ্চ ইনভাইট করে। ইয়াং বলে, আমিও সেখানে আসব, কিন্তু ম্যাং সরাসরি বলে, সেখানে আমাদের একটা প্রজেক্ট ডিসকাশন আছে, তোমার ইনভলভ হওয়ার কোনো দরকার নেই। এতে স্পষ্ট হয়ে যায় যে ম্যাং ইচ্ছাকৃতভাবেই তাকে ইগনোর করছিল। অন্যদিকে দেখা যায় যে অ্যানজান লাঞ্চির সাথে বিজনেস ট্রিপে যাচ্ছে। সেখানে যাওয়ার পথে অ্যানজান লাঞ্চিকে জিজ্ঞেস করে, আমরা সেখানে কতদিন থাকবো? লাঞ্চি বলে, আমরা কালকের মধ্যেই ফিরে আসব। অ্যানজান তাড়াতাড়ি ফিরতে চাইছিল, কারণ সেদিন ইয়ানের জন্মদিন। তাদের মিটিংগুলো বেশ ভালোই হয়, আর স্থানীয় এক নেতা তাদের ডিনারের দাওয়াত দিল। লাঞ্চি তা ফিরিয়ে দেয় আর বলে যে অ্যানজানের তাড়াতাড়ি বাড়ি ফেরা জরুরি, পরের বার আবার দেখা হবে। অন্যদিকে দেখা যায় যে ম্যাং ইয়ানের কোনো মনোযোগই দিচ্ছিল না,
যদিও সে সারাক্ষণ তার পেছনেই ঘুরছিল। এদিকে ট্রিপের কাজ শেষ করে চুক্তি সই করার সময় অ্যাঞ্জান জিজ্ঞেস করে, আমি কি এখন যেতে পারি? লাঞ্চে তাকে যাওয়ার জন্য অনুমতি দেয়। অ্যাঞ্জান এয়ারপোর্টের দিকে দৌড়াতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ফ্লাইট মিস হয়ে যায়। সে ইয়ানকে কল করে বলে, আই এম সরি, তোমার বার্থডে সেলিব্রেশনের সব অ্যারেঞ্জমেন্ট আমি করেছিলাম, কিন্তু এখন আমি আর আসতে পারছি না, আমার ফ্লাইটটা মিস হয়ে গেছে। ইয়ান তখন শান্তভাবে বলে, কোনো ব্যাপার না, আমরা অন্য কোনো দিন সেলিব্রেট করব। পরদিন ইয়ান একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানে বার্থডে কেকটা গলে যেতে থাকে। সে কেকটা একটা স্টোরে রেখে অ্যাঞ্জানকে এয়ারপোর্ট থেকে নিতে বেরিয়ে যায়। এদিকে অ্যাঞ্জান ততক্ষণে রেস্টুরেন্টে পৌঁছে গেছে, আর ইয়ান এয়ারপোর্টে গিয়ে অ্যাঞ্জানকে না পেয়ে সে অবাক হয়ে যায়। অন্যদিকে রেস্টুরেন্টে গিয়ে অ্যাঞ্জান দেখে যে সেটা বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই ইয়ান সেখানে আসে। সে অ্যাঞ্জানকে দেখে তাকে জড়িয়ে ধরে। ইয়ান কেক বের করলে সে তাকে 3টি উইশ পূরণ করতে বলে। পরদিন ইয়ান তার মায়ের কাছে গিয়ে বলে, আমি অ্যাঞ্জানের সাথেই থাকার সিদ্ধান্ত নিয়েছি মা, কারণ তাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। তার বয়স আমার কাছে কোনো ব্যাপারই না, কারণ একে অপরকে ভালোবাসা আর ভালো থাকার জন্য বয়সটা কোনো ম্যাটারই করে না। ইয়ানের মা তখন শান্ত হয়ে বলে, ঠিক আছে বাবা, অ্যাঞ্জানও আমার সাথে দেখা করতে এসেছিল, আর সেও আমাকে একই কথা বলেছে। আমি চাই যে তোমরা দুজনেই ভালো থাকো আর সুখে থাকো। পরের সিনে অ্যাঞ্জান আর ইয়ানকে একসাথে দেখা যায়। সেখানে অ্যাঞ্জান ইয়ানকে বলে, আমি আমার মায়ের বাসায় যাচ্ছি, প্লিজ আমার পার্সেলগুলো একটু রিসিভ করে নিও। ইয়ান অ্যাঞ্জানের এত পার্সেল দেখে তো একেবারে অবাক হয়ে যায়। এরপর ইয়ানের সাথে দেখা করতে আসে, আর ম্যাং কিভাবে তাকে ইগনোর করছে সেই গল্প তাকে শেয়ার করে। হঠাৎ ইয়াং একটা ছবি পায় আর দ্রুত সেই লোকেশনে ছুটে যায় যেখানে ম্যাং বক্সিং করছিল। ইয়াং তাকে ম্যাচের চ্যালেঞ্জ জানায়, কিন্তু এতে সে হেরে যায়। সে আরও প্র্যাকটিস করে আর ম্যাংকে আবার চ্যালেঞ্জ করতে ফেরে। তবে যখন একটি ছেলে ম্যাংয়ের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে তখন ইয়াং তাকে মারতে যায়, কিন্তু আবারও সে হেরে যায়। ম্যাং তখন তার জখমে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দেয় আর বলে, তুমি যদি সবসময়ের মতো তাকে টাকা দিয়ে বিদায় করতে তবে হয়তো ঝামেলা মিটে যেত। মারধরের তো কোনো দরকারই ছিল না। তাছাড়াও তোমার কাছে তো অঢেল টাকা, তুমি যে কোনো সমস্যা টাকা দিয়ে সমাধান করে ফেলতে পারো। ইয়াং তখন বলে, ম্যাং আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ইয়াং এর এতদিনের পাগলামি আর ম্যাংয়ের পেছনে এভাবে ঘুরঘুর করা দেখে ম্যাং আগেই তার উপর পটে গিয়েছিল, আর এখন তারই ভালোবাসার প্রস্তাবে সে সাথে সাথেই রাজি হয়ে যায়। অন্যদিকে ইয়ান অ্যাঞ্জানের সাথে দেখা করতে তার বাড়িতে যায়, আর সে সবাইকে চমকে দেয়। ইয়ান সবার জন্য দারুণ সব রান্না করে আর সবাই সেটা মিলে খেতে থাকে। অ্যাঞ্জানের বাবা মাও তাদের সম্পর্কের কথা জেনে যায়, আর তারা এতে খুব খুশিও ছিল। পরের পথে অ্যাঞ্জান ইয়ানের পোস্টারগুলো দেখে, আর তখনই তারা খবর পায় যে ম্যাং আর ইয়াং নতুন কাপল হয়েছে, আর এতে তারা দুজনেই দারুণ খুশি হয়। ইয়াং গেম প্রমোশনের জন্য সবাইকে অভিনন্দন জানায় আর সবাইকে ট্রিট দেয়, এমনকি ম্যাংয়ের জন্য সে স্পেশাল খাবারও আনে। হঠাৎ ইয়ান তার ফ্যান পেজ খুলে দেখে যে সবাই তার বিরুদ্ধে কথা বলছে। সে তাদের উত্তর দিতে গেলে অ্যাঞ্জানের গেমের উপর প্রভাব পড়ে, কারণ ইয়ান তার গেমের ডাবিং আর্টিস্ট ছিল। ইয়ান অফিসে গিয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা হয়েছে? তারা বলে যে এটা একটা কপিরাইট ইস্যু। ইয়ান অবাক হয়ে বলে, তোমাদের কাছে অডিও বুকের কপিরাইট নেই? এই পরিস্থিতি অ্যাঞ্জানের গেমকেও ক্ষতিগ্রস্ত করে, আর লোকজন ইয়ানকে চাকরি থেকে বের করে দেওয়ার দাবি করে। খারাপ কমেন্টগুলো ইয়ানকে মানসিকভাবে প্রচন্ড ভেঙে দেয়, আর সে এতে জ্ঞান হারিয়ে ফেলে। অ্যাঞ্জান তখন সেখানে এসে তাকে শান্ত করার জন্য হেডফোন পরিয়ে দেয় আর তাকে বিশ্রামের জন্য বাসায় নিয়ে যায়। অ্যাঞ্জান তাকে স্যুপ খেতে দিলে ইয়ান তাকে বলে, আমি জানি না যে কেন আমি মানুষের কমেন্টে রিয়েক্ট করেছিলাম, আমার জন্য তোমার কোম্পানির অনেক ক্ষতি হয়েছে, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। অ্যাঞ্জান তখন ইয়ানকে বলে, এটা তারাই করতে পারে যারা আমার আর ইয়ানের সম্পর্কের কথা জানে। মিস ল্যানকে বলে আমাদের 2 দিন সময় দিতে, আমি একটা সমাধান বের করবই। এদিকে দেখা যায় যে ইয়ানকে ভয়েস শো থেকে বাদ দেওয়ার কথা ভাবছিল ম্যানেজমেন্ট। তারা সিদ্ধান্ত নেয় যে ইয়ান আমাদের কথা কখনো শোনেনি, এই সব কিছুর পর আমাদের তার কন্ট্যাক্ট বাতিল করে দেওয়া উচিত। লাঞ্জি ইয়ানকে বলে, তোমাদের দুজনকে সম্পর্কটা শেষ করে ফেলতে হবে। ইয়ান তখন হেরে গিয়ে বাসায় ফেরে আর অ্যাঞ্জানকে বলে, তোমার হাতে রান্না খেতে খুব ইচ্ছে করছে। তারা দুজনে একসাথে খেতে বসে আর ইয়ান এতে কিছুটা শান্তি খুঁজে পায়। পরদিন সকালে দেখা যায় যে অ্যাঞ্জান ইয়ানের একটি পোস্ট পড়ছে যেখানে লেখা ছিল যে আমি আমার সব প্রজেক্ট ছেড়ে দিচ্ছি আর ডাবিং জবটাও ছেড়ে দিচ্ছি। যাওয়ার আগে ইয়ান তার সব কাজ জিয়াংয়ের হাতে সঁপে দিয়ে যায় আর বলে, এখন থেকে এই কোম্পানির জন্য ডাবিং আর্টিস্টের কাজ তুমি হ্যান্ডেল করবে। পরে জানা যায় যে চ্যান্ড্রো এই ঘটনার সাথে জড়িত ছিল, আর যে লিডার আগে তাদের সাথে চুক্তি করতে চেয়েছিল সেই তাকে পাঠিয়েছে। অন্যদিকে অ্যাঞ্জান বাসায় ফিরে ইয়ানকে খুব মিস করতে থাকে আর তার গাছগুলোতে সে পানি দেয়। তখনই কল আসে যে কেউ তাদের কোম্পানির সার্ভার অ্যাটাক করেছে। তারা এই ব্যাপারে চ্যান্ড্রোইকে জিজ্ঞেস করে, কিন্তু চ্যান্ড্রোই পুরো বিষয়টাই অস্বীকার করে। আসলে সত্যি তো ছিল এটাই যে সে পুরো পরিস্থিতি সম্পর্কেই জানতো। অ্যাঞ্জান আর ইয়াং মিলে আলোচনা করে যে কি করা যায়, কারণ হ্যাকার টাকা দাবি করছিল তাদের কাছে। পরদিন অন্য একটি কোম্পানির সাথে অ্যাঞ্জানের মিটিং হয়। লাঞ্চি আর পেজুন বলে, যদি গেম অনলাইনে না ফেরে তবে অনেক বড় লস হবে।
এদিকে কর্মচারীরা অনলাইনের ব্যাপারে ভয় পাচ্ছিল। চাং বলে, আমি হ্যাকারের আইপি অ্যাড্রেস ট্র্যাক করেছি, কিন্তু কিভাবে তাদের রিমুভ করব সেটা বুঝতে পারছি না। অ্যানজান তখন সাহসী এক সিদ্ধান্ত নেয় আর বলে যে আমি রিস্ক নিতে রাজি আছি। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমরা অফলাইনের কাজ করব, তারপর আবার অনলাইন সিস্টেম চালু করব। অন্যদিকে দেখা যায় যে ইয়ান তার বন্ধুর সাথে দেখা করে। তার বন্ধু তাকে বলে যে তোমার সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি, এর কোনোটিতেই তোমার কোনো দোষ ছিল না। আসলে তোমাকে দোষী করার জন্য কেউ পেছন থেকে চাল চালছে। আমি এখানে একটা অ্যানিমেশন স্টুডিও খুলেছি, তুমি কালই চলে এসো, আমরা দারুণ কিছু প্রজেক্টে কাজ করতে পারবো। এদিকে অ্যানজান যখন কোম্পানি থেকে বের হচ্ছিল সবাই তাকে ঘিরে ধরে আর বলে যে তুমি যেও না। অ্যানজান জানায় যে আমি শুধু ভ্যাকেশনে যাচ্ছি, আবার ফিরে আসবো। বাসায় ফিরে অ্যানজান খুব অস্থির ফিল করছিল। তার বাবা এসে তার জন্য নুডলস বানিয়ে দেয় আর বলে, মা আমি জানি তুমি খুব চিন্তিত আছো, কিন্তু আমি এও জানি যে তুমি খুব সাহসী মেয়ে আর তুমি যে কোনো সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবে। এই বিশ্বাস আমার তোমার উপর আছে। এই কথাগুলো বলে সে সেখান থেকে চলে যায়। তার বাবা চলে যাওয়ার পরও অ্যানজানের মন খারাপ যেন কাটছিলই না। এদিকে ইয়ান তার বন্ধুর কোম্পানিতে ভয়েস ওভার জবের জন্য যায়। সেখানকার সব মেয়েরা তাকে দেখে তো মুগ্ধ হয়ে যায়। ইয়ান এত চমৎকার পারফর্ম করে যে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। বিশেষ করে লিন নামের এই মেয়েটি, সে তো তার প্রেমেই পড়ে যায়। ইয়ান তার সব ভয়েস ওভার পারফর্ম করে, কিন্তু লিন খাবার নিয়ে এলে ইয়ান তা খেতে অস্বীকার করে দেয় আর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে চ্যান্ডু ইয়াং এর কাছে তার রেজিগনেশন লেটার নিয়ে আসে। ইয়াং বলে কোম্পানির অবস্থা ঠিক হয়ে গেলে সবার পাওনা মিটিয়ে দেওয়া হবে। চ্যান্ডুই বলে আমি বেতনের জন্য চাকরিটা ছাড়ছি না, আমার একটু বিশ্রামের প্রয়োজন। সবাই তখন তাকে আটকানোর চেষ্টা করলেও সে কারো কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এদিকে লিন, ইয়ান আর তার বন্ধুরা গেম প্রমোশনের সাফল্য সেলিব্রেট করতে একটি পার্টির আয়োজন করে। তারা ইয়ানকে জিজ্ঞেস করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? ইয়ানের বন্ধু তখন বলে গার্লফ্রেন্ডের কথা প্লিজ বলো না, এসব শুনলে আমার খুব জেলাসি হয়। ইয়ান তখন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইন্টারনেটে ব্রাউজ করতে করতে অ্যানজান কিছু হ্যাকারের নাম খুঁজে পায়, যারা সেই কোম্পানির লোক, যারা আগে তাদের সাথে পার্টনারশিপ করতে চেয়েছিল। সে চাং আর ইয়াংকে বলে তোমাদের দুজনকে তদন্তে আমাকে সাহায্য করতে হবে, তবে এই কথা অন্য কাউকে বলা যাবে না, পুরো ব্যাপারটাই গোপনে করতে হবে। এদিকে লিন আর ইয়ানের বন্ধু ইয়ানের সাথে দেখা করতে তার বাসায় যায়, কিন্তু ইয়ান তখন ঘুমাচ্ছিল। লিন তাকে চেক করে দেখে যে তার প্রচন্ড জ্বর এসেছে। ইয়ান বলে প্লিজ আপনারা এখান থেকে চলে যান, আমি একা থাকতে চাই। তার বন্ধু চলে গেল। লিন সেখানেই থেকে যায় আর জিজ্ঞেস করে তোমার যদি গার্লফ্রেন্ড থাকে তবে তুমি একা কেন থাকো? তোমাদের কি ব্রেকআপ হয়ে গেছে? ইয়ান উত্তর দেয় যে না, আমাদের ব্রেকআপ হয়নি। ঠিক তখনই ইয়ানের বন্ধু আবার ফিরে আসে আর লিনকে বাইরে নিয়ে যায়। এদিকে বাসায় অ্যানজান ইয়ানের কথা ভাবছিল। তখনই পেজুনির কল আসে তার কাছে। সে একটি প্রজেক্ট নিয়ে তার সাথে দেখা করতে চাচ্ছিল। অ্যানজান দেখা করতে গেলে পেজুন তাকে পরামর্শ দেয় যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমার নতুন একটি সার্ভার কিনে নেওয়া উচিত। অ্যানজান তখন বলে না, আমার আগে সে হ্যাকারকে খুঁজে বের করতে হবে। পেজুন বলে আমি তোমার আর ইয়ানের সম্পর্কের কথা জানি। অ্যানজান তার এসব কথায় প্রচন্ড বিরক্ত ফিল করছিল আর সে বলে আমি এসব নিয়ে তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। পেজুন বলে ঠিক আছে, আমি শুধু তোমাকে পরামর্শ দিচ্ছিলাম, আর কিছুই নয়। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় যে ইয়ান তার বন্ধুর কোম্পানিতে গেলে সবাই গেম প্রমোশনের সাফল্যের জন্য তাকে ধন্যবাদ জানায়। ইয়ান তখন একটি পোস্ট দেখে আর সে বুঝতে পারে যে অ্যানজান সেই প্রকৃতির শব্দ শুনছে, যেগুলো ইয়ান নিজেও খুব পছন্দ করে। এটা দেখে সে অ্যানজানকে আরো বেশি মিস করতে থাকে। তখন ইয়ান কল করে জানায় যে কেউ তাদের কোম্পানি হ্যাক করেছে। ইয়ান এটা শুনে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। সে তার বন্ধুকে বলে আমি ফিরে যাচ্ছি, বাকি প্রজেক্টগুলো তুমি হ্যান্ডেল করো। আর এটি বলে সে বেরিয়ে যায়। এদিকে অ্যানজান ইয়ানের বাসায় গিয়ে তার ঘর পরিষ্কার করার সময় কিছু বই পায় আর সে বইগুলো দেখে সে বুঝতে পারে যে ইয়ান তাকে শুরু থেকেই পছন্দ করত, কিন্তু সে তার কাছে সেটা প্রকাশ করেনি। ইয়ান ঘরে ফিরলে অ্যানজান তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে এটা আগে কখনো বলনি কেন? ইয়ান তখন বলে আমি তো আসলে বলার কোনো সুযোগই পাইনি। সে তাকে একা ফেলে আসার জন্য তার কাছে ক্ষমা চায়। আর অ্যানজানও বলে আমিও দুঃখিত, আমিও তোমাকে চলে যেতে দিয়েছিলাম যাতে আমার গেমের ক্ষতি না হয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। ইয়ানের সব স্মৃতি মনে করে নিজেকে নিজে প্রমিস করে যে আমি অ্যানজানকে আর কখনো একা ছাড়বো না। এদিকে দেখা যায় যে তিয়ানশি ইনভেস্টিগেশন সাইটে পৌঁছায়, কারণ অ্যানজান তাকে সেখানে পাঠিয়েছিল। হঠাৎ সে দেখে যে চ্যান্ডু সেই বসের সাথে দেখা করছে যে আগে তাদের সাথে পার্টনারশিপ করতে চেয়েছিল। তিয়ানশি দ্রুত তাদের ছবি তুলে অ্যানজানকে পাঠিয়ে দেয়। ইয়াংও সেই ছবিগুলো দেখে ফেলে। অ্যানজান তিয়ানশিকে বলে এই ব্যাপারে কাউকে তুমি এখন কিছুই বলবে না। এরপর অ্যানজান আর ইয়াং অন্য এক কোম্পানির লিডারের সাথে দেখা করে, যে জানায় যে সে নিজেও তাদের গেমে একই ধরনের জালিয়াতির অভিজ্ঞতা পেয়েছে। অ্যানজান জিজ্ঞেস করে আপনি যেহেতু সমাধান পেয়ে গেছেন, আমাদের একটু সাহায্য করতে পারবেন? অন্যদিকে দেখা যায় যে ইয়ান তার ভয়েস স্টুডিওতে ফিরে আসে।
তার ম্যানেজার তাকে দেখে খুব খুশি হয়। এদিকে অ্যাঞ্জান চ্যান্ডুয়ের সাথে দেখা করে, কিন্তু সে খুব স্বাভাবিক আচরণ করে তার সাথে, যাতে সে বুঝতে না পারে যে অ্যাঞ্জান তার আসল রূপ সম্পর্কে জেনে গেছে। পরে অ্যাঞ্জান ইয়ানকে বলে যে আমরা যেমন সফলতার কাছাকাছি আসছি, ততই অদ্ভুত সব ঘটনা ঘটছে। ইয়ান বলে স্টুডিওতে আমার দিনটা ভালো যায়নি, তারা এখন বিষয়টি কোর্টে নিয়ে যাওয়ার কথা বলছে, যদিও কপিরাইট ইস্যুটা আসলে তাদের নিজেদেরই তৈরি সমস্যা ছিল। অ্যাঞ্জান তখন বলে হ্যাঁ এটা সত্যি, তবে আমার খুব খিদে পেয়েছে, তুমি আমার জন্য কি বানাবে? ইয়ান আনন্দের সাথে তার জন্য রান্না করতে রাজি হয়। এদিকে ম্যাং আর ইয়াং গোপনে আলোচনা করছিল যে এখনো তারা হ্যাকারের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ক্লু পায়নি। ম্যাং সবাইকে আশ্বস্ত করে যে অ্যাঞ্জান নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করে ফেলবে। এদিকে অ্যাঞ্জান ইয়ানকে উৎসাহ দিয়ে বলে তোমার ভয়েস ওয়ার্ক আবার শুরু করা উচিত, কারণ তুমি এই কাজে খুব ভালো। ইয়ান জিজ্ঞেস করে এখন আমাকে আর কে শুনবে? আমার নামে যে বদনাম রটিয়েছে সেটা তো আর চলে যাবে না। অ্যাঞ্জান বলে অন্তত একবার তো ট্রাই করে দেখতে পারো। তার কথায় মোটিভেটেড হয়ে ইয়ান স্টুডিওতে ফিরে যায়, যেখানে তার এজেন্ট আর তার কলিগরা তাকে দেখে দারুণ খুশি হয় আর বলে ইয়ান আমাদের আর কখনো ছেড়ে যেও না, ভুলটা আমাদেরই ছিল, আমরা অন্যদের কথায় তোমাকে শুধুই ভুল বুঝেছিলাম। পরের দিকে দেখা যায় চ্যান্ডুই অ্যাঞ্জানের সাথে দেখা করে তার সব সত্যিটা স্বীকার করে নেয় আর জানায় যে তার এই কর্মকাণ্ডের পেছনে আসলে কে ছিল। সে বলে যে আমি টাকা লোভেই কাজটা করে ফেলেছিলাম, আর এই কাজের পেছনে সেই বসই আছে যে আগে তাদের সাথে কাজ করতে চেয়েছিল, কিন্তু অ্যাঞ্জান তাকে রিজেক্ট করে দিয়েছিল। আর চ্যান্ডুয়ের টাকা সেই সময় খুব দরকার হয়, সে এরকম একটা অন্যায় করে ফেলেছে। অ্যাঞ্জান তখন চ্যান্ডুয়ের বিষয়টা বুঝতে পারে আর তাকে বলে যে আমার কোম্পানির দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে, আর সবসময় সৎ থেকো, নিজের টাকার প্রয়োজন হলেই নিজেকে বিক্রি করে দিও না। এদিকে ইয়ান অ্যাঞ্জানের বাসায় এসে রান্না করে আর তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। ইয়ান অন্য একটি কোম্পানির সাথে মিটিং এর জন্য স্টুডিওতে ফিরে যায়। তারা সেখানে তাদের নিজেদের কেস প্রেজেন্ট করে আর সব শোনার পর দ্বিতীয় কোম্পানিটি সঠিক কপিরাইট সিকিউর করতে রাজি হয় আর ইয়ানের সাথে চুক্তি সই করে। ইয়ানের ভয়েস ওয়ার্ক আবার ট্র্যাকে ফিরে আসায় সবাইতে খুব খুশি হয়। অ্যাঞ্জান তখন তার কলিগদের জানায় যে এখন অনেক কোম্পানি আমাদের পাশে দাঁড়িয়েছে, কারণ তারাও একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল। আমরা খুব দ্রুতই হ্যাকারদের বিচার করব। অ্যাঞ্জান আর ইয়াং নিজেদের পরিকল্পনা শেয়ার করতে বিভিন্ন কোম্পানি লিডারদের সাথে দেখা করে আর সবাই তাদের পাশে থাকতে রাজি হয়। অ্যাঞ্জান আর ইয়াং যখন গাড়িতে বসেছিল তখন ইয়ান তাকে কল করে বলে যে আমি তোমাকে পিক আপ করতে আসছি। অ্যাঞ্জান সামনে তাকিয়ে ইয়ানকে দেখতে পায় আর গাড়ি থেকে নেমে তার কাছে চলে যায়। ইয়াং তাদের একটু টিচ করে। অ্যাঞ্জান আর ইয়ান তাদের কোম্পানি প্রোগ্রেস আর উন্নতির বিষয়ে আলোচনা করতে থাকে। এদিকে ম্যাং অ্যাঞ্জানকে কল করলে অ্যাঞ্জান তখন ওয়াশরুমে থাকায় সে তার কলটা ধরতে পারে না। পরে অ্যাঞ্জান তাকে জানায় যে ইয়ান আমাকে তার সাথে মুভ ইন করতে বলেছে। ম্যাং বলে ঠিক আছে, নিজের যত্ন নিও আর ভেবে দেখো। অ্যাঞ্জান বলে আমি এখনো সিদ্ধান্ত নেইনি। অবশেষে অ্যাঞ্জান ইয়ানের সাথে মুভ ইন করে ফেলে আর জিজ্ঞেস করে তুমি কি আমার জন্য রান্না করবে? ইয়ান বলে অবশ্যই। অ্যাঞ্জান তখন আরো বলে যে আমার কিন্তু অনেক নিয়ম আছে, তুমি কি সেগুলো মানতে পারবে? ইয়ান হেসে বলে ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। এদিকে অ্যাঞ্জান আর ইয়াং তাদের কলিগদের জানায় যে তারা হ্যাকারকে ট্র্যাক করতে পেরেছে আর তাদের গেমের প্রমোশনও দারুণ চলছে। সবশেষে সবকিছু ভালো হতে শুরু করে। ইয়ান তার ভয়েস স্টুডিওর কাছে দুর্দান্ত পারফর্ম করে আর এতে সবাই খুব খুশি ছিল। ইয়ান ঘোষণা করে যে আমি এখন থেকে তোমাদের সবার জন্য একজন ইন্ডিপেন্ডেন্ট ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করব। অন্যদিকে দেখা যায় যে কোম্পানি সবাই অ্যাঞ্জানকে অভিনন্দন জানাচ্ছে আর বলছে যে তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আমরা আমাদের গেমটা চিরতরে ফিরে পেয়েছি। অ্যাঞ্জান বলে যে এখনো একজন মানুষ বাকি আছে আর সে হলো চ্যান্ডুই। ঠিক সেই মুহূর্তে চ্যান্ডুই সেখানে আসে। সবাই তার নতুন লুক দেখে খুব পছন্দ করে আর তাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম জানায়। শেষে তিয়ানশি, ম্যাং আর চাং অন্য একটি কোম্পানি থেকে দারুণ একটি চাকরির অফার পায়, যেখানে তাদের বর্তমান কোম্পানির চেয়ে 3 গুণ বেশি বেতন দেওয়ার কথা বলা হয়। তারা বলে যে ঠিক আছে স্যার, আমরা কিছু সময় নিয়ে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। অন্যদিকে অ্যাঞ্জান কিছুদিন অন্য একটি কোম্পানিতে কাজ করে, কিন্তু সেখানকার করা নিয়মের কারণে সে তা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তিয়ানশি, চাং আর ম্যাং মিলে তাদের নিজস্ব একটি কোম্পানি শুরু করে। এদিকে অ্যাঞ্জান একজন ড্রয়িং আর্টিস্টের সাথে দেখা করে তাকে নতুন কোম্পানির জন্য নিয়োগ দেয়। শীঘ্রই তাদের কোম্পানি দারুণ উন্নতি করতে থাকে, যা দেখে অ্যাঞ্জান আর বাকিরা খুব খুশি হয়। অন্যদিকে দেখা যায় যে ইয়ান সব কপিরাইট সিকিউর করে ফেলে, যা সবার আনন্দের কারণ হয়ে দাঁড়ায়। সে আবারও অ্যাঞ্জানের গেমের জন্য ডাবিং শুরু করে। এদিকে ইয়াং ম্যাংকে তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। ইয়াং এর বাবা মা ম্যাংকে খুবই পছন্দ করে আর তাকে তাদের পুত্রবধূ হিসেবে মেনে নিতে রাজি হয়ে যায়। পরের সিনে দেখা যায় যে ইয়ান অ্যাঞ্জানকে বিয়ের প্রস্তাব দেয় আর তার আঙ্গুলে একটি আংটি পরিয়ে দেয়। এর মাধ্যমে তাদের কাপল জার্নি পূর্ণতা পায়। ইয়াং আর ম্যাং অ্যাঞ্জানের বাসায় যায়। পরে ইয়ান আর অ্যাঞ্জান তাদের বিয়ের কেনাকাটার জন্য একসাথে বেরিয়ে পড়ে।
তারা নিজেদের পোশাক নির্বাচন করে। ইয়ান একটি কালো স্যুট আর অ্যাঞ্জান একটি সাদা গাউন বেছে নেয়। অবশেষে সেই বড় দিনটি আসে আর তারা সবার সামনে বরকনের সাজে উপস্থিত হয়। তাদের দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তারা তাদের সেই স্কুলে গিয়ে ফটোশুট করায় যেখানে তারা একসাথে পড়তো। ইয়ান অ্যাঞ্জানের প্রচুর প্রশংসা করে, যা শুনে অ্যাঞ্জান খুব খুশি হয়ে যায় আর সবাই বেশ আনন্দিত থাকে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে ইয়াং ও ম্যাংকে বিয়ের প্রস্তাব দেয়, যা ম্যাংয়ের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। সে তার আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। সবশেষে বরকনে তাদের কলিগদের সাথে ফটোশুট করে আর সবাই ভীষণ খুশি ছিল। আর এভাবেই এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই সুন্দর ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হচ্ছে সেই পর্যন্ত, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।